নতুন একটা টেন্ডেন্সি। Measures of central tendency. বাকিরা দেখতেছো? বাকিরা? হ্যাঁ, এখন দেখাবে। আজকে আমরা যে চ্যাপ্টার করব তার নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যার বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ একটা নির্দিষ্ট মানের দিকে ঝুঁকে থাকা। ঠিক আছে, একটা নির্দিষ্ট মানের দিকে ঝুঁকে থাকা। যেমন একটা উদাহরণ দেই, মনে করো এইজ দেওয়া আছে। হ্যাঁ, এইজ এইজ দেওয়া আছে, কিছু কয়েকজন ব্যক্তির গড় বয়স দেওয়া আছে। মনে করো একজনের হলো 10, একজনের 20, একজনের 30। ঠিক আছে, তাহলে এই তিনজনের যে বয়স দেওয়া আছে, তোমাকে বলা হলো এই তিনজনের গড় মান কত। হ্যাঁ, এই গড় বলতে আমরা কি বুঝবো? আমরা গড় কিভাবে বের করি? এই সবগুলো যোগ করবো নাকি? সবগুলো যোগ করলে কত আসে? 60 আসে। বুঝতে পারছি? তারপরে কি করি, তিনটার যোগফল যেহেতু 60, তাহলে তিনটার গড় করতে হলে কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। আমাদের আসবে কত? 20। ঠিক আছে, তাহলে এই 20টা রিপ্রেজেন্ট করতেছে কাকে? 10, 20 আর 30 কে। কারণ এই তিনটার গড় হচ্ছে 20, তার মানে একটা নির্দিষ্ট মানের দিকে কিন্তু সবাই ঝুঁকে আছে না? ওকে, ও রিপ্রেজেন্ট করতেছে 20 কে, রিপ্রেজেন্ট করতেছে 20, 30 কেও 20 রিপ্রেজেন্ট করতেছে। অর্থাৎ তুমি এই তিনটার সাহায্যেই কিন্তু এটা বের করছো। অর্থাৎ একটা নির্দিষ্ট মান, এই নির্দিষ্ট মানের দিকে যখন তথ্য সারির অন্যান্য মানগুলো কেন্দ্রীভূত থাকে, সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। বুঝতে পারছি? এখন এটা দেখালাম আমরা গড়, না? এরকম অনেকগুলা নিয়ম আছে, গড়, মধ্যমা, প্রচুরক। ঠিক আছে, এই জিনিসগুলো এখন আমরা শিখবো। যে এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো সেটা একটু আগে লিখে নেই। আমরা এই চ্যাপ্টারে আমাদের শেখার বিষয়গুলো কি সেটা একটু দেখে নিই, বা এখানে কি কি ক্যালকুলেট, পরিমাপ করা হয়। প্রথমেই আমরা যেটা লিখতে পারি সেটা হলো গড়। 10 ঠিক আছে, করবো তো? হ্যাঁ, এত 10 সহজ তো না, একটু বড় করে করতে হবে। এইটা আছে, অঙ্ক 7-এ আছে, 10-এ আছে, ইন্টারে যাদের পরিসংখ্যান ছিল ওইখানে আছে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা শিখবো হলো অ্যাভারেজ বা মিন। মিন বা অ্যাভারেজ বলি এটাকে আমরা। বাংলা হচ্ছে গড়। তো এই মিনের আবার 3টা ভাগ আছে, এগুলো সব শিটে লেখা আছে, তোমাদের লিখতে হবে, তুমি দেখবা। এই মিনের আবার 3টা ভাগ। একটা হলো অ্যারিথমেটিক মিন, একটা হলো জিওমেট্রিক মিন, একটা হলো হারমোনিক মিন। ঠিক আছে, আমরা 9, 10, 8-এ যেগুলো করি সেগুলা ম্যাক্সিমামই অ্যারিথমেটিক থাকে, ওগুলা কম থাকে খুব। অ্যারিথমেটিক হচ্ছে গাণিতিক গড়, জিওমেট্রিক জ্যামিতিক গড়, এবং হারমোনিক হচ্ছে তরঙ্গ গড়। সেগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা পরে দেখবো। আমরা জাস্ট আগে শিখতেছি যে এই চ্যাপ্টারে আমি কি কি শিখবো সেটা, তারপরে এগুলো কিভাবে বের করবো সেটা পরে দেখবো। 2 নাম্বারে শিখবো আমরা মধ্যমা, যেটা ইংলিশে বলি মিডিয়ান। ঠিক আছে, মিডিয়ান, মধ্যমা বলি এটাকে। তারপরে শিখবো আমরা প্রচুরক। ঠিক আছে, ঠিক আছে, প্রচুরক।
মধ্যমা। ঠিক আছে, তো এগুলো শিখবো। এরপরে আমাদের আরো আছে, তোমার আছে হচ্ছে এই মিডিয়ানকে আরো অনেকভাবে অনেক কিছু বের করা হয়। যেমন 4 নাম্বার আমরা লিখতে পারি কোয়ার্টাইল। ঠিক আছে, কোয়ার্টাইল, তারপরে আছে ডিসাইড, তারপরে আছে পার্সেন্টাইল। ঠিক আছে, এই কোয়ার্টাইল মানে চতুর্থাংশ, মাত্র 4 ভাগের একটা নির্দিষ্ট অংশ করতে বলবে তোমাকে। 4 ভাগ, চতুর্থাংশ। হ্যাঁ, চতুর্থ বলে আবার, বা চতুর্থাংশ বলা হয়। ডিসাইলের বাংলা হচ্ছে দশক। ঠিক আছে, সব শিটে দেওয়া আছে। হ্যাঁ, আর এটা শত, শত মক, এখানে স্পেলিং ভুল হয়েছে। আমাদের শিটে যথেষ্ট বাংলায় দেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য, কারণ তোমাদের তো পরীক্ষা ইংলিশে লিখতে হবে। জাস্ট এই চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমরা বাংলায় এই বিষয়গুলো কোনটা কাকে বলে সেগুলো আছে, আমরা ইংলিশে আস্তে আস্তে শিখে ফেলবো। আগে তো আমার বুঝতে হবে না, প্রশ্ন না বুঝতে তার ইংলিশ খালি খালি মুখস্থ করে লাভ নেই। তাকে বুঝতে হবে যেগুলো আমি কি করতেছি। এই জন্যই আমরা সেটা একটু বাংলা দিচ্ছি, যে কোনটা কাকে বলে সেগুলো বাংলায় বোঝানোর চেষ্টা করছি। তো মিডিয়ান মানে হচ্ছে তোমার মধ্যমা। হ্যাঁ, মধ্যমা বলতে মনে করো যতগুলো আছে এখানে, এই মনে করা আছে 10, 20, 30, এর মাঝখানে কি আছে? ও আছে না? আমি কি বলবো, মিডিয়ান সমান কত? 20। যদি এইরকম থাকে, মনে করো এটা তো গেল, আবার মনে করো এজ দেওয়া আছে, এজ দেওয়া আছে 5, 3, 2। এখন বলতে পারবা মিডিয়ান কত? মিডিয়ান কিন্তু শর্ত আছে, আগে সাজাইতে হবে। এটা যেমন সাজানো ছিল 10, 20, 30, অথবা 30, 20, 10 হইলে ওই 20, 2, 3, 5, অথবা তুমি 5, 3, 2 ও লিখতে পারো। ঠিক আছে, এখানে কি 3, বুঝতে পারছি। এটা দেখালাম কম বেজোড় সংখ্যায় থাকে, বেজোড় সংখ্যায় থাকে ইজিলি মিডলে কত কে আছে সেটা বের করা যায়। কিন্তু যখন বিজোড় সংখ্যায় না থাকবে, মানে এরকম 4টা যদি হয়, তখন মিডিয়ান কিভাবে বের করবো? যদি 4টা হয়, মনে করো এইচ দেওয়া আছে 5, 7, 3, 2, এরকম দেওয়া, তো তুমি কি করবে? আগে এটাকে সাজাবা, 2, 3, 5, 7 আগে সাজাইতে হবে ঊর্ধ্বক্রম বা অধক্রম, অর্থাৎ অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে আগে সাজাইতে হবে। তো এইখানে তুমি কিভাবে বুঝবে? 5 আর 3, 8, 8 কে 2, তো এরকম থাকতে পারে। এখন এই ডাটাগুলো এই একভাবে থাকে না, আরো দুইটা ওয়েতে থাকতে পারে। ডাটাগুলো তথ্যগুলো আমাদের কোশ্চেনে 3 ভাবে থাকতে পারে। ঠিক আছে, 3 ভাবে ডেটা থাকতে পারে। আমরা যেটা সিম্পল একদম ইজিটা দিয়ে আমরা আস্তে আস্তে একটু বোঝানোর ট্রাই করতেছি। মিডিয়ান কি, প্রচুরক কি, এগুলো কি, এগুলো আমরা বের করা দেখাইতেছি। আমাদের আরো দুইটা ভাবে আমাদের ডেটা গুলো প্রেজেন্টেশন হইতে পারে, সেটা আস্তে আস্তে আমরা যাব। একদম সিম্পল যেটা, সেটা দিয়ে আমরা একটু দেখাইতেছি কি হইতেছে। এখন মনে করো এই ডেটাই দেওয়া আছে। মনে করো আরেকটা মান দিলাম আমি, 2 দিলাম। ঠিক আছে, এগুলো বাদ। এখন আমরা প্রচুরক তো বুঝছি না, প্রচুরক হলো মধ্যম মান
অর্থাৎ তথ্য সারিগুলো যেটা দেওয়া থাকবে কোশ্চেনের সেগুলোকে আমরা সাজাবো সুন্দর করে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানোর পরে আমরা দেখবো মাঝখানে কে হয়। যদি বেজোড় সংখ্যায় থাকে তাহলে মাঝখানে ইজিলি পেয়ে যাবো, আর যদি বিজোড় সংখ্যায় না থাকে তাহলে মাঝখানে দুইটা পড়ে যাবে, ওই দুইটা তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। এটা হলো যদি এইভাবে ডাটাটা দেওয়া থাকে। অন্য ডাটা অন্যভাবে থাকলে অন্য ওয়ে, ওইটা আমরা পরে শিখবো। এখন আমরা শিখি প্রচুরক। প্রচুরক মানে হচ্ছে সর্বোচ্চ মান, মানে সর্বাধিক আছে সেটা। এখানে দেখো তো সর্বাধিক আছে কি? সর্বাধিক আছে 2। 5 একবার আছে, 7 একবার আছে, 3 একবার আছে, 2 কিন্তু 2 বার আছে। তাহলে আমি এখানে কি বলবো? প্রচুরক কত? মোট বলবো 2। ঠিক আছে, 2 কেন? কারণ 2 2 বার আছে। যদি এরকম হইতো যে 5 5 7 3 2 এরকম আছে, বুঝতে পারছি, তাহলে তখন আমি প্রচুরক কত বলতাম? 5। কেন 5? কারণ 5টা 2 বার আছে। তার মানে মোট দ্বারা কি বুঝেছি? যে আমরা যেই মানটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাকে আমরা কি বলবো? মোট বলবো। বুঝতে পারছি? এখন এমনও হইতে পারে এরকম দিলাম, এখন বলতে পারবা মোট কত? কেউ বলতে পারবা মোট কত? 7 হবে না সবচেয়ে বড় মানটা? না, কি বুঝাইলাম? এটা সবচেয়ে বড় মান বলি নাই, বলছি সবচেয়ে বেশি বার যে আছে। কেউ কি বেশি বার আছে এখানে? না স্যার, এদিকে তো সবাই তো ডাবল কোনো একবার, মানই নাই। তাহলে মুড হবে না, যেটাকে আমরা ইংলিশে বলি মুড ইজ ইল ডিফাইন, মুড বের হবে না। হ্যাঁ, অর্থাৎ মুড, এই অঙ্কে কোনো মুড নাই, সবাই একবার করে আছে। বুঝতে পারছি? এরকম কোশ্চেনও হইতে পারে। তারপরে কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, এটা আমরা একটু পরে শিখবো। আমরা যেহেতু প্রথমে দেখালাম কি মিন বের, মিডিয়ান কিভাবে করতে হয়, মুড কিভাবে করতে হয় সেটা দেখালাম। এখন আমি একটু মিনটা বের করা, তো একটু আগে ফার্স্ট অঙ্ক শুরুই করছিলাম মিন দিয়ে না? যে মিনটা বের করছিলাম সেটা ছিল হলো অ্যারিথমেটিক মিন। অর্থাৎ তোমার যে এজ গুলো দেওয়া আছে সেই এজ গুলো যোগ করে তুমি যদি তার সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তোমার বের হয় অ্যারিথমেটিক মিন। এখন আমরা একটা অঙ্ক দেখব, একসাথে সব বুঝালাম না, কারণ একসাথে যদি আমি সব বুঝাইতে যাই কিছুই মাথায় থাকবে না। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ অঙ্ক যেভাবে আছে ওই অনুযায়ী আমরা একটা একটা করে শিখবো। আমার প্রথম অঙ্কটায় মিন এবং মিডিয়ান চাইছে, এই দুইটা চাইছে। এই দুইটা তো আমরা অলরেডি আলোচনা করছি না কিভাবে করতে হয়। মিন বলতে যে এইটা চাইছে। যদি কোশ্চেনে শুধু মিন লেখা থাকে বা এভারেজ লেখা থাকে তাহলে আমরা সবসময় এটাকেই বুঝবো। আর এই দুইটা যদি হয় ইন্ডিকেট করে দিবা আমাকে, জিওমেট্রিক করো বা হারমোনিক করে, এটা একদম ডিরেক্ট বলে দিবি। যদি কিছুই বলা না থাকে, যে অর্থাৎ বলো শুধু মিন বের করো, তাহলে আমরা বুঝবো এটাকে বুঝাইতেছি অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, আমরা মিন এবং মিডিয়ান প্রথম অঙ্কটা আমরা এটা সলভ করবো। তারপরে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব, ফার্স্ট অঙ্কে আসি। সবাই ফার্স্ট অঙ্কটা দেখো কি বলছে। মার্কস অবটেন বাই 10 স্টুডেন্ট, 10 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে। ঠিক আছে, একজনে 40 পাইছে, একজন 30, একজনে 80, একজন 70, এভাবে 10 জনের মার্কস দেওয়া আছে। কম্পিউট দ্য মিন এন্ড মিডিয়ান, মিন এবং মিডিয়ান বের করতে বলছে। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ এই একটা ডেটা দেওয়া আছে, এই ডেটা গুলোকে আমরা কি করব? মিন বের করবো এই ডেটা থেকে। ঠিক আছে, এখন এই ডেটাগুলো আমি একটু ডেটা সম্পর্কে একটু বলে নেই, যে তথ্য যেগুলো দেওয়া থাকে সেটা কয় ভাবে থাকতে পারে সেটা একটু বলে নিই। মানে কোশ্চেনের এই তথ্যগুলো 3 ভাবে থাকতে পারে। তথ্যগুলো 3 ভাবে থাকবে। মনে করো এইচ থাকবে, একটা উদাহরণ নিতেছি, একটা থাকতে পারে এরকম 10 20 15 8
এবং পার্সন, নাম্বার অফ পার্সন, লোকের সংখ্যা। মনে করো 10 বছর বয়সে আছে 2 জন, 20 বছর বয়সে 1 জন, তারপরে 15 বছর বয়সে মনে করো 3 জন, 8 বছরে আছে 5 জন। এভাবে তথ্য সারি থাকতে পারে। আর একটা থাকতে পারে এরকম 10 থেকে 20, 20 থেকে নাম্বার অফ পার্সন। এই একটা ওয়ে, 3 ভাবে কিন্তু ডাটা থাকতে পারে কোশ্চেনে। তো এটাকে বলা হয় আমাদের আনগ্রুপ ডাটা। এটাকে বলা হয় গ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা বলতে বুঝাইতেছে যে ওরা একা একাই, ওদের কোনো সঙ্গী নাই, মানে 10 বছরের একজনই আছে, 20-এর একজন, 15-এর একজন। এই দুইটাকে বলা হয় গ্রুপ ডাটা, গ্রুপ ডেটা। গ্রুপ কেন? কারণ এই যে 10 বছর বয়সে 2 জন আছে, 10-20 বছরে 1 জন আছে, 15 বছর বয়সে 3 জন আছে। আর এরকম এই যে যখন নাম্বার অফ পার্সন যদি বহন করে 2 জন, 20 থেকে 30 বছর বয়সে 5 জন, তাহলে এগুলোকে আমরা কি বলতেছি? গ্রুপ ডেটা। তাহলে গ্রুপ আর আনগ্রুপের পার্থক্য হচ্ছে গ্রুপ ডেটায় সিঙ্গেল থাকবে, সরি আনগ্রুপ ডেটায় সিঙ্গেল থাকবে। গ্রুপ ডেটায় অবশ্যই তার একটা মান একাধিক ব্যক্তি বহন করবে, আর হচ্ছে এখানেও একটা মান একাধিক ব্যক্তি বহন করবে। এখন আবার এই দুটো আবার ভাগ আছে। এই গ্রুপ ডাটার আবার দুইটা ভাগ। একটা হলো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি, একটা হলো কন্টিনিউয়াস। একটা হলো বিচ্ছিন্ন চলক, আমি বাংলায় লিখি। এগুলো ডিটেলস বলা হয়েছে আমরা যখন ফার্স্ট চ্যাপ্টারটা করব, প্রেজেন্টেশন অফ ডাটা। এটা কেন এখানে ধরি নাই, ওইটাই আগে ধরার দরকার ছিল, কারণ ওইটার সাথে রিলেটেড। ওইখানে ওইগুলো করালে আমাকে এখানে এগুলো বোঝানো লাগতো না। বাট না ধরার কারণ হলো অনলাইনে ওই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম হলো গ্রাফের অঙ্ক অনলাইনে করে ওইটা ভালোভাবে করানো যাবে না। এই জন্য আমরা জাস্ট ওটা ছাড়াও এটা কমপ্লিট করতে পারবো, এই জন্য ওটা পরে রাখছি, ওটা পরে অন্য ওয়েতে শেষ করতে হবে। এই গ্রুপ ডেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো বিচ্ছিন্ন, একটা হলো অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলককে বলা হয় ডিসক্রিট ডাটা, এটাকে বিচ্ছিন্ন চলক বলা হইতেছে। আর এটাকে অবিচ্ছিন্ন চলক বলা হইতেছে। যখন ক্লাস আকারে থাকবে, অর্থাৎ একটা শ্রেণীবদ্ধ, এটাকে ক্লাস বলা হয়। হ্যাঁ, একটা শ্রেণী আবদ্ধ আছে, অর্থাৎ 10 থেকে 20, 20 থেকে 30, এরকম ভাবে একটা রেঞ্জ দেওয়া আছে। বুঝতে পারছি? এগুলোকে বলবো আমরা, এইভাবে যদি ডাটা দেওয়া থাকে তাহলে বলবো গ্রুপ ডাটায় কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর এটাকে বলবো গ্রুপ ডাটায় ডিসক্রিট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তোমাকে প্রশ্ন দেখে আগে বুঝতে হবে যে কোন ধরনের ডাটা আছে, এইটা নাকি এইটা নাকি এইটা। আমরা প্রথম যে অঙ্কটা দেখলাম সেই অঙ্কে আমাদের এইভাবে ইনফরমেশনটা আছে। ঠিক আছে? এরকম ক্লাস আকারেও নাই, বা এরকম আমাদের নাম্বার অফ পার্সন। এই এই নিয়ম অনুযায়ী এখন সূত্রগুলো একটু দেখি, মিনের সূত্র কিভাবে করব। দেখো, আমি এটা ছিল কি আনগ্রুপ ডাটা, একটু লিখে রাখি, সরি গ্রুপ ডাটা। এখন আমরা শিখবো যে এই গ্রুপ আনগ্রুপ ডাটায় মিন কিভাবে করতে হয়, গ্রুপ ডাটায় কিভাবে মিন করতে হয়। তো এইখানে মিন করবো আমরা। এবার মিনকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। মিনকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই এইচ কে আমি এক্স ধরবো। ঠিক আছে? এই সবগুলো এইচ যদি যোগ করি তাহলে যেটা পাই সেটাকে আমরা এইভাবে লিখি সামেশন এক্স। ঠিক আছে? এই সবগুলো এই যোগ করলে যেটা পাবো সেটাকে বলবো আমরা সামেশন এক্স। আর এখানে 1, 2, 3, 4টা ভ্যালু আছে, তাহলে আমরা এইভাবে লিখবো সূত্রটা সামেশন এক্স বাই এন।
অর্থাৎ 4টা ভ্যালু যোগ করে 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এখানে 4 হবে আর ওখানে যোগফল যেটা আসে, এখানে যোগ করেছে 30 আর এটা 7 বানায় দিই, তাহলে 30 কত 40, তাহলে গড় কত হলো আমার 10। এটা কোন এই সিস্টেমটা কিভাবে কখন করব, যখন এরকম আনগ্রুপ ডেটা থাকবে। তো এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা আমরা আস্তে আস্তে যে একসাথে এতগুলো বললে পরে ক্লাস লাগবে না, ওইটাও পরে দেখাবো। হ্যাঁ, আমরা যেহেতু এইটাতেই আছি, এইটা আগে করে নিই। ওই মেথডটা আমরা আরো পরে যাবো, ওইটা অঙ্ক আরো পরে আছে, এখন না। আসো, যেটা বলতেছিলাম, আমাদের কোশ্চেনটা ছিল কি, কোশ্চেনে যে ডেটা গুলো ছিল সেই ডেটা গুলোকে আমরা, সেই ডেটা থেকে আমরা প্রথমে মিন বের করব। প্রবলেম 1 এ প্রথমে কি বের করবো, মিন। মিনের সূত্র, মিনকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করবো, সূত্র কি সামেশন এক্স বাই এন। তাহলে আমাদের এখানে টোটাল কয়টা ভ্যালু দেওয়া আছে, 10টা ভ্যালু দেওয়া আছে, এন এর মান 10 এবং উপরে 10টা ভ্যালু যোগ করব, 10, 30, 80, কেউ একটু যোগ করে যোগফলটা বলো কত হয়, 50, তারপরে 20, 503 48, 95, 12, 88, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তার মানে 533 ভাগ 10 হবে 53.3। এটা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টের অ্যান্সার, একদম সিম্পল, এগুলো জাস্ট ক্লাস 7 8 9 এর অঙ্ক। হ্যাঁ, এতটুকু সব যোগ করে সংখ্যা দিয়ে ভাগ। এরপরে হচ্ছে মিডিয়ান। আমরা বলছিলাম কি মিডিয়ান ওই চট করে বলা যাবে না যে মাঝখানে যে আসে সেই অ্যান্সার, এটা হোক বেজোড় সংখ্যায় থাকা এবং হোক জোরে থাকা। ওই তুমি প্রশ্ন দেখে মাঝখানের মান বলে দিতে পারবা না যে মিডিয়ান। মনে করো এইভাবে বললা তুমি 1 2 3 4 ও 4 নাম্বারে আছে, এটা 1 2 3 4 ও 4 নাম্বার আছে, মানে এই দুটো যদি বাদ দিলে মাঝখানে তো ওরা দুইজন পড়ছে নাকি, এই দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 35। এটা বলে দিলে কিন্তু অঙ্কের অ্যান্সার ভুল। কেন, কারণ তুমি তেমন তো সাজাওই নাই, সাজাইতে হবে আগে। হ্যাঁ, না সাজায় বলা যাবে না, আগে সাজাইতে হবে। তাহলে আমরা লিখবো, এগুলো কি ছিল, মার্কস ছিল না, লেখো মার্কস অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় আকারে সাজানো, তুমি ডিসেন্ডিং ও সাজাইতে পারো, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। মার্কস অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার, প্রথমে মার্কগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই। প্রথমে 12, তার চেয়ে বড়কে 20, 20-এর আমি একটু লেখাগুলো কেটে দিই, হ্যাঁ, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। 12 বসাইছি, 20 বসাইছি, তারপরে 30, তারপরে হলো 40, তারপরে হলো 50, 50-এর ছোট কে আছে, 48 আছে তো। 48, 50, 70, 80, 95, 70, 80, 95, 2 4 88 6 আছে লাস্টে। 88, 95, এভাবে আগে সাজালাম। ঠিক আছে, এখন আমি বলবো, এখন আমাকে সরাসরি বললে হবে না যে দুটো যোগ করে ভাগ, তাহলে এটা একটু বেশি শর্টকাট হয়ে যায়। আমরা একটা লাইন এক্সট্রা লিখতে হবে আমাদের, সেটা হলো এই মিডিয়ানটা কোথায় আছে, অবস্থানটা কোথায় সেটা আগে লিখবো। লোকেশন অফ মিডিয়ান, লোকেশন অফ মিডিয়ান, মিডিয়ান, লোকেশন অফ মিডিয়ান। আই এ হবে, লোকেশন অফ মিডিয়ান সূত্র হলো n+1 ভাগ 2। তুমি যেটা খুঁজতেছো সেটা তোমাকে কি করতে হবে, এভাবে শো করতে হবে। তুমি n কত, 10 যোগ 1 ভাগ 2 কত হয়, 5.5তম আইটেম।
ঠিক আছে, অর্থাৎ যদি এরকম হয় তো 9টা, সাপোজ মনে করো 9টা ভ্যালু, 9 যোগ 1 ভাগ 2 তাহলে কত হইতো 5। তুমি গুনতে এখান থেকে 1 2 3 4 5 নাম্বার কে ও আমার অ্যান্সার। কিন্তু আমার তো এখানে রেজাল্ট কত 10, তার মানে কত হবে এখানে 5.5। তার মানে কি 5ও না আবার 6ও না, 5 আর 6 এর মাঝখানে। 5 আর 6 এর মাঝখানে মানে কি এই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার বের হবে নাকি। এই যে 1 2 3 4 5 নাম্বার পদ এবং 6 নাম্বার পদ দুইটাকে অর্ধেক করলেই তো কত হয় 5 আর 6 যোগ করলে 11, 11 অর্ধেক কত 5.5 নাকি। এটা এইভাবে লিখবো আমরা। সুতরাং 5.5 তম আইটেম ইজ 5.5 তম আইটেম বলতে কি 5th তম আইটেম প্লাস 6th তম আইটেম ভাগ 2। ওই যে যেটা আমরা ওই যে শর্টকাটে বলছিলাম যে এগুলো না লিখে তুমি গুনবে 1 2 3 4 5 নাম্বারেও আছে, আবার এদিক থেকে 1 2 3 4 5 নাম্বারেও আছে, তাহলে এই দুইজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। ওইটাই একটু আমরা সাজায় লিখছি কিভাবে। 5 আর 6 আনলাম, এখানে হলো 48, 50 ভাগ 2 অ্যান্সার হবে 49। 49। তুমি যদি শর্টকাট দাও মার্ক কিন্তু কেটে দিতে পারে, অনেকে ডিরেক্ট এটা লেখা দিতে পারে যে মিডিয়ান সমান 48 যোগ 50 ভাগ 2, এক লাইনে অ্যান্সার দিলে কি মার্ক দিবে তোমার? ডিটেলসে লিখতে হয়, আর এক লাইনে লিখতে তো কেমন না দেখতে জিনিসটা। শেষ হচ্ছে সবার? এরপরে পরেরটায় আসি। পরের দেখো পরেরটা তো আমরা যেটা করতে হবে সেগুলো এখনো বুঝাই নাই না, আমরা একটু বুঝাই নিই। আমাদের জিওমেট্রিক তো কিভাবে করতে হয় সেটা এখনো শিখাই নেই, হারমোনিক কিভাবে করতে হয় এটাও শিখাই নেই। আমরা জাস্ট শুধু শিখাইছি এভারেজ কিভাবে বের করতে হয়, মিডিয়ান কিভাবে করতে হয়, মোড কিভাবে করতে হয়, এখনো কিন্তু আমরা জিওমেট্রিকটা শিখাই নাই। তো আমরা এই অঙ্কটার সাহায্যে এই জিওমেট্রিকটা শিখাই ফেলবো। এবং এই অ্যারিথমেটিক মিনের আবার দুইটা ভাগ আছে, ঠিক আছে। অ্যারিথমেটিক মিনটা আমাকে দুইটা ভাগে করতে হয়। আমরা একটু আগে বোর্ডে দেখে নেই বিষয়টা, তারপরে আমরা কোশ্চেনে আসতেছি। আমরা কি বলছিলাম মিনের দুইটা ভাগ, মিনের তিনটা ভাগ। মিনের তিনটা ভাগ, একটা ছিল হলো অ্যারিথমেটিক মিন, একটা ছিল জিওমেট্রিক মিন, একটা ছিল হারমোনিক মিন। তিনটা ভাগ, ঠিক আছে। এই অ্যারিথমেটিক মিনের করা হয় দুইটা পদ্ধতিতে। অ্যারিথমেটিক মিনটা দুইটা মেথডে আমরা করি। একটা হলো ডিরেক্ট মেথড, একটা হলো শর্টকাট মেথড। শর্টকাট মেথড, ঠিক আছে। এই ডিরেক্ট মেথডে কিভাবে করা হয়, ডিরেক্ট মেথড আবার দুইটা ভাগে ভাগ করতে হবে তোমাকে, গ্রুপ ডেটা আর গ্রুপ ডেটা। একটা হলো গ্রুপ ডেটা, আর একটা হলো আনগ্রুপ ডেটা। ঠিক আছে, এখন প্রথমে আনগ্রুপ ডেটাটা দেখি। আনগ্রুপ ডেটা আমরা মাত্র শিখছি কিভাবে করতে হয়, সামেশন এক্স বাই এন। আমরা মাত্র যে অঙ্কটা করছি, নিচে নামাইনি, আমরা মাত্র যে অঙ্ক করছি এটা কি এই নিয়মে করছি না?
কি ছিল, আমরা করছি অ্যারিথমেটিক মিন কোন মেথডে। মেথডটা আমরা জানতাম না, করছি ঠিকই, কিন্তু মেথডটা কি ছিল সেটা জানতাম না। এটা ছিল ডিরেক্ট মেথড, আমরা যেটা করছি, ঠিক আছে। ডিরেক্ট মেথড এবং কার ডিরেক্ট মেথড, গ্রুপ ডেটার, সরি আনগ্রুপ ডেটার ডিরেক্ট মেথডের আমরা অ্যারিথমেটিক মিন বের করছিলাম এই সূত্রের সাহায্যে। আর যদি এটা গ্রুপ ডেটা হয়তো ডিরেক্ট মেথডে, তখন আমাদের সূত্র হবে এরকম, সামেশন এফ এক্স বাই এন। দেখতেছো সবাই নিচে, লেখাটা বেশি নিচে হয়ে গেছে। স্যার এগুলো কি তুলবো? না তুললে হবে, এগুলো সবাই আছে। তাহলে আমরা কি করতেছি, অ্যারিথমেটিক মিনকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, দুইটা মেথডে আমরা করব। একটা হলো ডিরেক্ট মেথড, একটা হলো শর্টকাট মেথড। তো ডিরেক্ট মেথডে আবার আমাকে ওই যে ডেটা দেখতে হয়, কেমন ডেটা, যে গ্রুপ ডেটা দেওয়া আছে নাকি আনগ্রুপ ডেটা দেওয়া আছে। তো আমরা ফার্স্ট যে অঙ্কটা করছিলাম সেটা আনগ্রুপ ডেটা ছিল, কোনো ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ পার্সন বা নাম্বার অফ ক্যান্ডিডেট বা নাম্বার অফ এমপ্লয়েজ বা নাম্বার অফ এই কোম্পানি, এরকম কিছু ছিল না, জাস্ট খালি এইজ দেওয়া, মার্কস দেওয়া ছিল, আর কিছু ছিল না। তো সেই জন্য আমরা এই মেথডটা ইউজ করছি, ঠিক আছে। আর যদি গ্রুপ ডেটা হয় তাহলে আমাদের সূত্রে দেখো কি বাড়তি আসছে, দেখো তো সূত্রে জাস্ট খালি এফটা বাড়তি আসছে। এফ এফ মিনস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ গণসংখ্যা, যেটা কিনা ওই যে নাম্বার অফ পার্সন বা নাম্বার অফ স্টুডেন্ট অথবা নাম্বার অফ কোম্পানি এমপ্লয়েজ, এগুলোকে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় ওইটা, ঠিক আছে। তো এইটার অঙ্কে আমরা এখনো যাই নাই, আমরা জাস্ট শিখছি অ্যারিথমেটিক মিনের ডিরেক্ট মেথডের আনগ্রুপ ডেটার এই ফর্মুলাটা অলরেডি শিখছি, এই ফর্মুলাটা ইউজ করব। আরেকটা আছে, এইখানেও আবার দুইটা ভাগ, এখানেও হচ্ছে গ্রুপ আনগ্রুপ, গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা, গ্রুপ এবং আনগ্রুপ, ঠিক আছে। এইখানে শর্টকাট মেথডের সূত্র হচ্ছে এ প্লাস, এটার আবার ভাগ আছে, এটা থাকুক, এটা পরে যাই, আমরা আনগ্রুপে যাই। হ্যাঁ, আনগ্রুপে সূত্র হলো এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন ডি বাই এন, ঠিক আছে। এইভাবে করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে আমাদের এখন যে অঙ্কটা করতে বলছে সেটা আমরা এই যে এই সূত্রটা এবং এই সূত্রটা অ্যাপ্লাই করে করব। এখন যে অঙ্কটা করব আমরা, যে দুটো মার্ক করে রাখছি আমরা, এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করব, হ্যাঁ, এই দুইটা সূত্র দিয়ে আমরা কি বের করব, মিনটা বের করব, ঠিক আছে। মিন বের করব। এরপরে এটা হলো কোন মেথডে গেলাম আমরা, অ্যারিথমেটিক মাত্র শেষ হয়েছে, অ্যারিথমেটিক পুরো কিন্তু শেষ করি নাই, গ্রুপের আবার দুইটা ভাগ ছিল, একটা ডিসক্রিট একটা হলো কন্টিনিউয়াস, এটা কিন্তু এখনো লেখি নাই, এত কিছু লেখলে পরে প্যাচ লাগাই দিই। যেটা যেটা করবো এখন, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট ফার্স্ট 2 নম্বর অঙ্কের ফার্স্ট রিকোয়ারমেন্টে যেটা চাইছি সেটা হলো, প্রথমে বলছে অ্যারিথমেটিক মিন করতে, ওইখানে আবার বলে দিছে যে এটা ডিরেক্ট মেথড করো এবং শর্টকাট মেথড করো, এবং ওই যে ডেটা দেখে আমাকে বুঝতে হবে যেটা যে আনগ্রুপ ডেটা দেওয়া আছে, আনগ্রুপ ডেটায় তাহলে আমরা এটা করব। আর কি, এই শর্টকাট বলছে দেখে আমরা এটা করবো, এই দুইটা অ্যাপ্লাই করবো। এখন এ কি আর ডি কি সেটা আমরা অঙ্কে যে দেখাবো, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনেও দুইটা ভাগ আছে, এটারও দুইটা ভাগ, একটা হলো গ্রুপ ডেটা, দেওয়া থাকবে, সরি, হ্যাঁ গ্রুপ ডেটা, একটা হলো আনগ্রুপ ডেটা, আনগ্রুপ ডেটা শর্ট করে লিখলাম। হ্যাঁ, তো আমরা যেহেতু আনগ্রুপ ডেটার অঙ্ক করতেছি, তাহলে আনগ্রুপ ডেটার কিভাবে এটার ক্যালকুলেশনটা করতে হয় সেটা দেখবো। এটাও এক্স বার দ্বারাই প্রকাশ করা হয়, সূত্র হচ্ছে এনটি লগ সামেশন এক্স, সরি লগ এক্স বাই এন, এই হলো সূত্র। কোন মেথডে, জিওমেট্রিক মিনের আনগ্রুপ ডেটায় মিন বের করার ফর্মুলা, এনটি লগ সামেশন লগ এক্স বাই এন। আর এইটারটা আমি উপরে একটু লিখে দিই, এখানেও ওই একই হবে, এক্স বার ইজ ইকুয়াল টু এনটি লগ, এটার একটু দূরে লিখি,
এনটি লগ সামেশন এফ লগ এক্স বাই এন। দেখো তো এই সূত্রের সাথে এই সূত্রের পার্থক্য কি? যেহেতু গ্রুপ ডাটা অঙ্কে অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে, তাহলে এই যে এখানে এখানে লগ এক্স হবে, শুধু লগ লিখে রাখছি, লগ এক্স হবে এখানে। তাহলে কি দেখছো এই যে এই সূত্র আর এই সূত্র কিন্তু সেম, জাস্ট আনগ্রুপ থাকার কারণে এফ আসে না, এখানে গ্রুপ থাকার কারণে এফ আসছে। বুঝতে পারছো? তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এখন? এইটা অ্যাপ্লাই করবো, কারণ আমরা যে অঙ্কটা করবো সেটা আনগ্রুপটেড। তাহলে অলরেডি কিন্তু তিনটা সূত্র বললাম আমরা। প্রথম রিকোয়ারমেন্টে আমাকে মিন বের করতে বলছে এই সূত্র এবং এই সূত্র দিয়ে। দ্বিতীয় রিকোয়ারমেন্টে আমার কাছে চাইছে এইটা, তৃতীয় রিকোয়ারমেন্টে চাইছে এইটা। হারমোনিক মিনেরও দুইটা ভাগ, আমি উপরে লিখি একটু, দুইটা ভাগ, এটাও গ্রুপ আনগ্রুপ। গ্রুপ বোর্ডটা হয়ে গেছে ছোট, নাহলে একদম গ্রাফটা সুন্দর মতো আঁকা যেত। চারটা গ্রুপ আনগ্রুপ। তাহলে এইখানে কিভাবে করব? এখানে সূত্র হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন, উপরে হবে এন, নিচে হবে সামেশন 1/x, উপরে এক্স আসবে কারণ গ্রুপ তো এফ আসবে। আর এটার আনগ্রুপটা হলো এই আনগ্রুপটা হলো এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন, উপরে হলো এন, নিচে হলো 1/x। দেখছো সূত্রগুলো? আমরা এই যে এটা অ্যাপ্লাই করবো, যেহেতু আনগ্রুপের অঙ্ক করবো, এটা অ্যাপ্লাই করবো। বুঝতে পারছি? এই হলো আমাদের মূলত গ্রুপ ডেটা কিভাবে বের করতে হয় সেগুলো বলছি, জাস্ট কেটে আমাদের পরে বলবো, কারণ এতগুলো সূত্র একসাথে মাথায় রাখতে পারবে না, ওটা যখন পড়বো তখন বলবো। ওইগুলো দেখাইছি, এগুলো আমার পরে আসবে, কিন্তু এগুলো তো আমার ছোট ছোট সূত্র দেখে এগুলো বুঝাই দিলাম। এখন আমরা অঙ্ক শুরু করে দিই। এখন যে অঙ্কটা করব, এই চ্যাপ্টারটা ব্যতীত তুমি পরের দুইটা অধ্যায় ঠিক মতো করতে পারবে না, কারণ এই চ্যাপ্টারের সাথে ওই দুইটা রিলেটেড। ঠিক আছে? এরপরের চ্যাপ্টারটা হলো মেজার্স অফ ডিসপারশন, তারপরের চ্যাপ্টারটা হলো স্কিলের কার্ডোসিস মুভমেন্ট। তো এই দুইটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার ভালো না পারলে ওইখানে যে সমস্যা হয়ে যাবে, এই জন্য এটা বাদও দেওয়া যাবে না। ঠিক আছে? কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলছিল। কোশ্চেন বলছিল যে the monthly income in Taka of 9 employees working in a firm is as follows. 9 জন এমপ্লয়িজ এর কি দেওয়া আছে? মান্থলি ইনকাম দেওয়া আছে, এবং এখান থেকে আমাকে বের করতে বলছে এভারেজ ইনকাম, অথবা লেখা থাকতে পারে অ্যারিথমেটিক মিন, অথবা বলা থাকতে পারে মিন বাই ডিরেক্ট এন্ড শর্টকাট মেথড। এখন যদি ডিরেক্ট এবং শর্টকাট মেথড উল্লেখ না করে দিত, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি চাইলে ডিরেক্টও করতে পারো, চাইলে শর্টকাট মেথডও করতে পারো। তুমি যেই মেথডেই করো না কেন, তোমার অঙ্কের রেজাল্ট এই 48.9ই হবে। ডিরেক্ট বলে এবং শর্টকাট যেটাই করি না কেন, আমাদের অঙ্কের অ্যান্সার এই 8.9 হবে, যেটা কিনা আমরা এখন করে দেখাবো। কারণ আমার কাছে দুইটাই চাইছে, জিওমেট্রিক চাইছে, হারমোনিক চাইছে, মিডিয়ান চাইছে এবং মুড চাইছে। বুঝতে পারছি? তাহলে আমরা আগের অঙ্কটায় জাস্ট দুইটা রিকোয়ারমেন্ট ছিল, তো আমরা সরাসরি ঘর না করে অঙ্ক করে ফেলতে পারছি। কিন্তু এখন আমাদের ঘর করে নিতে হবে, কারণ আমাদের অনেকগুলো ভ্যালু দরকার, অনেকগুলো ভ্যালুর দরকার। ঠিক আছে? আমরা বোর্ডে আসি, অনেকগুলো ভ্যালুর যোগফল দরকার, এই জন্য ছকের মাধ্যমে সবগুলো ক্যালকুলেট করে নেব। প্রবলেম 2, একটা ছকের মাধ্যমে এটা সলভ করবো। তোমরা আগেই ঘর করো না, পরে আবার বুঝবে না যে ঘর কয়টা করতে হবে। আগে আমরা একটা একটা বুঝাই যে কোন ঘর কেন দিব আমরা। প্রথমে মান্থলি ইনকাম, ইনকামকে আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে? এরপরে বের করব ডি, এক্স থেকে এ বাদ দিব। তারপরে করব লগ এক্স, তারপরে করব 1/x। এই কয়টা ঘর করব। টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন, টেবিল ফর ক্যালকুলেশন অফ মিন। তিনটা মিন চাইছে, তিনটা মিন করার জন্য
আমরা এই টেবিলটা করলাম, তো মানগুলো বসাই 40 60 30 10 80 70 80 20 50, এই সবগুলো একটু যোগ করে বলো কত হয়। যোগফল কত হয়, সব মিলে কত হয়? চারশো 440। তারপরে এইটা, এইটা কেন কর এটা এটা করছি, এই ডেটাগুলো কি ছিল? আনগ্রুপ ডাটা, এবং আনগ্রুপ ডাটার যোগফল বের হয়েছে এত, এবং এটাকে আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্টের প্রথম অংশ পাবো। অর্থাৎ আমরা ডিরেক্ট মেথডে অ্যারিথমেটিক মিন করতে পারবো এই 440 কে 9 দ্বারা ভাগ করে। আমার শর্টকাট মেথড করার জন্য কি করতে হবে? এই ভ্যালুগুলোকে ছোট করতে হবে। শর্টকাট মিন্স এই ভ্যালুগুলোকে ছোট করবে, এক্স এর যে ভ্যালু সেই ভ্যালুগুলোকে ছোট করলে যেটা পাবো সেটাকে বলি আমরা ডি। আর অঙ্কে যদি ডি থাকে তাহলে তুমি বুঝবে এটা শর্টকাট মেথডে করা হয়েছে বা করতে হবে। তাহলে ডি কিভাবে বানাবো? আমি কি লিখছি? এক্স মাইনাস এ। হ্যাঁ, এক্স বলতে এইগুলো প্রত্যেকটা ভ্যালুকে এক্স বলতেছি আমরা, এই একটা এক্স, এই একটা এক্স, ঠিক আছে, এবং সেখান থেকে এ বাদ দিবে। এখন এর মিনিং কি সেটা দেওয়া আছে, তারপরে আমি বলে দিচ্ছি এর মিনিং হচ্ছে আরবিটারি ভ্যালু বা অ্যাজুইম মিন। আরবিটারি ভ্যালু অর অ্যাজুইম মিন, অর্থাৎ এখানকার একটা মানকে আমরা কেন্দ্রীয় মান ধরে নিব বা গড় মান ধরে নিব বা একটা নির্দিষ্ট ভ্যালু ধরে নিব। যে কোনো মান, তুমি এটা ধরতে পারো, এটা ধরতে পারো, যে কোনো একটা মানকে তুমি এ ধরবা এখান থেকে। তো সচরাচর আমরা মাঝখান থেকে এ ধরি। এটাকে যদি আমি এ ধরি তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই, কারণ তুমি যদি এইটাকে এ ধরেও অঙ্ক করো স্যার একটা তাও কোশ্চেন তোমার ছিল। অঙ্ক একই আসবে। হ্যাঁ বলো। স্যার 440 এর 430 হবে, একটু ভুল ছিল। আচ্ছা, গত ক্লাসেও মনে হয় আমাদের লাস্টের অঙ্ক না কোন অঙ্কটা 14 না 15 জানি কি জানি 0.3 না কি জানি বের হয়েছিল, ওটা একটু তোমরা ক্যালকুলেট করে দেখো। তুমি যে র্যাঙ্ক করালাম না, ওইখানে কেউ মনে হয় একটু 0.3 বলছিল আমাকে, হয়তো ওইটা কি 0.3 কিনা আমি শিওর না, কে জানি বলো 0.3 না অন্য, একটু চেক করে দেখো তুমি। আমি তো ক্যালকুলেশন করি নাই, অ্যান্সার ওইখানে নাই, এই জন্য আর বলতে পারিনি। তো এখন কি করবো? আমরা যার যার মান থেকে এই 80 বাদ দিব। এটা তো তাহলে 440 40 থেকে হবে, 80 বাদ দাও, 430 না। 440 হয়। হ্যাঁ স্যার, आंसर তো 38.9 হয়। তাহলে আমি যার যার মান থেকে 80 বাদ দিব। তুমি চাইলে স্যার 70 ডি এ এর ধরতে পারো, মানটা, 10। স্যার ডি এর মানটা আমরা এইভাবে শিখছিলাম, এই যে প্রথম ইয়াটা আর লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করে, ওইটাই নাকি স্যার ডি হবে, এর মান। সমস্যা নাই। তুমি ডি মানে হচ্ছে তোমার ডি, তুমি যেভাবে মন চায় বের করতে পারবে, তোমার এমন তো একই হবে না। কেউ এভাবে করে, কেউ সবচেয়ে বড় বা সবচেয়ে ছোটটাকে ধরে, বা কেউ যে কোনো একটা মানকে ধরো, যেভাবে ধরো। কারণ এই মানে তো আমি আগেই বলে নিছি অ্যাজুইম মিন, যে কোনো একটা মানকে তুমি ধরে একটা সেন্ট্রাল পয়েন্ট ধরে কাজ করতেছি। যার যার যেভাবে বলছে ওইভাবে করতে হবে, সমস্যা নেই। রেজাল্ট একই আসবে, তুমি করে দেখো, তোমার নিয়মে করো আর আমার নিয়মে করো, যেভাবে করো। বা কেউ যদি 60 ধরে অঙ্ক করো তাও সেম রেজাল্টই আসবে। তো এখান থেকে আমরা এটা বাদ দিলে মাইনাস থাকতেছে 20, এখান থেকে এটা বাদ দিলে থাকতেছে -50, এটা -70, এটা 0। আর 80 থেকে 80 বাদ, 70 থেকে 80 বাদ দিলে -10, 0, -60, -30। সামেশন ডি কত? সামেশন ডি সবই নেগেটিভ, রেজাল্ট নেগেটিভই আসবে। এটা জাস্ট করতেছি শর্টকাট মেথডে করার জন্য, সংক্ষিপ্ত পদ্ধতিতে। সংক্ষিপ্ত পদ্ধতি বলতে সূত্র সংক্ষিপ্ত না, সূত্র আরো বড়। জাস্ট এই ভ্যালুটাকে সংক্ষিপ্ত করা, মানে ছোট করা। ভ্যালুটা গুলোকে ছোট করছি, মানে এগুলো প্লাস এর, এগুলো মাইনাস। কত হয়? কত হয়?
মাইনাসের 260। -260। আচ্ছা, তাহলে এটা করছি অ্যারিথমেটিক মিনের ডিরেক্ট মেথড করার জন্য, এটা করছি অ্যারিথমেটিক মিনের শর্টকাট মেথড করার জন্য, এটা করছি আমরা জিওমেট্রিক মিন করার জন্য। লগ এক্স অর্থাৎ ক্যালকুলেটরে লগ 40 এর ভ্যালু কত, দেখো লগ ক্যালকুলেটরে লগ আছে, লগ চাপ দিয়ে 40 লিখে কত আসে 4 ঘর করে বলবা। প্রত্যেকটার আগেই 0 হবে, প্রত্যেকটার আগেই 0 আসবে এবং এইখানেও মেবি প্রথম ডিজিটটা 0 আসে সবার। দেখো তো কত প্রথমটা, না একটা না, সব 0 হবে না, ভুল করছি। একটা লগ 10 এর মান তো 1, প্রথমটা তো 0 এক হবে না, দশমিক আসে। 0 আসবে পরের অঙ্কে 1 দশমিক, না এইটা হয়তো 1.6020। 6020। লগ কি জানি করলেন? লগ 40, লগ 40, লগ 60, লগ 30, লগ 10, লগ 10 এর মান 1। বাকিগুলা বলো। লগ 60 কত? লগ 60 কত? 1.778। তিনটাই আসছে, ওর শূন্য হয় নাকি? 4 ঘর রাখাই ভালো। 30 এর মান 1.4771। তারপর 80 কত? স্যার 1.9030। তারপরেরটা কে একজন যোগ করো তো, এগুলো তাড়াতাড়ি হবে তাহলে। 70-এরটা 1.8450। লগ 20 1.3010। কেউ একটু করেও দেখো, ভুল তো থাকতে পারে, হ্যাঁ চেক করো, সমস্যা নেই, উত্তর আছে তো। আর লাস্টের মানটা 1.6989। টোটাল করো কেউ, আর এই কাজটা একজনে করো। প্রথমে ক্যালকুলেটর 1 চাপবা, যে 1 ভাগ x এর ভ্যালু গুলো, অর্থাৎ 1 ভাগ 40, 1 ভাগ 60, 1 ভাগ 30, 1 ভাগ 10, এটা তো এটা হবে। এইভাবে আমাকে একটু বলো 4 ডিজিট করে, এবং এইটা একজনে যোগ করো। এটা হলো সামেশন লগ এক্স, এটা হলো সামেশন 1/x। পরে একটু বলো, স্যার এই ঘরটা একটু সময় লাগতেছে। 0.025। এটা হ্যাঁ হ্যাঁ 0.025। তারপর এটা 0.01667। 0.01667 লিখলাম। তারপর স্যার 0.033। 0.0, তারপরে এটা 1 ভাগ 80, ওটা 0. কত 80? 1 ভাগ 80টা হচ্ছে 0.0125। 0125। তারপরটা 0.01428। 1 to 8 কত? 1 1 to 8। 1 to 8। হ্যাঁ, স্যার সবার লাস্টেরটা শেষের হচ্ছে দুইটা 0.02। সবার লাস্টেরটা 0.0। তার আগেরটা আর 20 এটা আছে 0.05। সব যোগ করো। স্যার লগ এক্স হলো 13.8477। আমি একটু নিচে লিখে, এখানে জায়গা হবে না। 13.8477। তোমরা ভিতরে লেখা, আমার নিচে উপরে জায়গা হবে স্যার না, তো লেখলে বুঝবে না।
স্যার একটা তেরো কোশ্চেন ছিল, দশমিক সামেশন ডি হবে 280। 280 যোগ যোগ করলেই জি হবে, স্যার। সমস্যা নেই। এটার অ্যান্সার আর এটার অ্যান্সার সেম হবে, নাই? যদি ভুল থাকে ধরা পড়বে না, সমস্যা নেই। রাখ ওইটা, তারপরে লেখো। আমি এটা মুছে দিলাম, হ্যাঁ উপরে, এটা দরকার নাই, এটাও লাগবে না, এটার কাজও শেষ। এতটুকু আমি মুছে দিলাম, শুধু যোগ ফলটা লাগে। ওই যেটা করতে থাকি, রিকোয়ারমেন্ট 1, কোশ্চেনটা ছিল জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন, না ওই হারাই ফেললাম। অ্যারিথমেটিক মিন করব, প্রথমে লিখবো ডিরেক্ট মেথড। x bar is equal to summation x by n, 440 ভাগ 9। এরপর লিখবো শর্টকাট মেথড, x bar is equal to a plus summation d by n minus 280 না, আর ওই যে এ ওইটার ধরছি টোটাল আছে হচ্ছে 0.5105 5105। স্যার আমার তো আসছে 0.2828। 0.2 হলে হইতে পারে। আচ্ছা ওটা আমি অবলিক দিয়ে লিখে রাখি, কত 0.2828 নাকি? দেখো তো এই দুটো সেম হয় কিনা অ্যান্সার, আর ওইটা ঠিক মতো বলো কত হয়েছে। আমি কোনটার অ্যান্সার কত এটা একটু বলো। স্যার এটাই আছে তো, এই যে কি জানি বললাম, হ্যাঁ 0.5105। আচ্ছা এখানে এগুলো করো, কত হয় দেখো। ওটা সমস্যা নেই, এটা আমরা দেখতেছি একটু পরে। স্যার উপরেরটা হয় 38.9 ডিরেক্ট মেথড। এটাও তো হবে ওইরকম নাকি? তাও করে দেয়, যদি না হয় তাহলে এখানে তুমি ভুল করছো কেউ একজন, বেশি কিনা দেখো তো। আর এটা 80 থেকে এইটার ভাগফল বিয়োগ করো, 80 থেকে ভাগফল বিয়োগ করো, এটা হয়। 80 থেকে ভাগফল বিয়োগ করো। হ্যাঁ স্যার এটাই হয় 38.9। তাহলে এটাই ঠিক আছে, 280 এখানে যোগফল। এরপরে যাব আমরা, এগুলো কি যোগ বিয়োগ করছো তোমরা? ঠিক আছে তো না? আচ্ছা রেজাল্ট দেখলে বোঝা যাবে কি অবস্থা। এরপরে যাব রিকোয়ারমেন্ট 2, জিওমেট্রিক মিন না দিয়ে, জিওমেট্রিক মিন। x bar is equal to nt log summation log x by n। nt log ক্যালকুলেটর শিফট লগ চাপলেই এটার কাজ শেষ। nt log মানে ক্যালকুলেটর লগ শিফট দিয়ে লগে চাপবা, দেখবা 10 লেখা আসবে ছোট করে কোণার মধ্যে ডিসপ্লেতে। তারপরে এবার ব্র্যাকেট দিবা, দিয়ে ওই যে নিচে যেটা বের করছো 13.8477 ভাগ 9 দিবা, অ্যান্সার বলবা কত হয়। শিফট লগ দিলেই এন্টি লগ, এরপরে ব্র্যাকেট দিয়ে ওটা শো, ব্র্যাকেট দিয়ে ওই দুটা পেলো
লিখে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল চাপবার রেজাল্ট এসে পড়বে। দেখো মিলে কিনা কোশ্চেনে যেটা আছে। 34.56। অ্যান্সার কত? মিললো না তো কি করলা? 13 এখানে ভুল করছো তো, তোমরা এখানে ভুল করছো তো, তোমরা আবার করবা নিজেরা। হ্যাঁ, এটা আমি রেখে দিলাম, এটা যোগ বিয়োগ আবার ঠিকঠাক করে করবা। কাছাকাছি হইলেও মানা যাইতো, একে অনেকখানি দূরে। এটার অ্যান্সার হলো 40, তোমরা বলতেছো 43। হারমোনিকটা দেখি ঠিক আছে কিনা। হারমোনিক মিন সূত্র হলো n ডিভাইডেড বাই সামেশন 1/x। আমাদের n হলো 9, 0.5105। এটা কত আসে দেখো তো, এটা মিলছে কিনা। এটা কিনা দেখো। মিলে? মিলে না স্যার। কেটেও মিলে না? হ্যাঁ, স্যার কি করলা তাহলে তোমরা? 1/x এর রেজাল্ট আসে যে টোটাল হলো 0.2828, ওইটা দিয়ে করলে মিলে। ওটা দিয়ে করলে মিলে কত? 0.2828। 0.28 করো, ভাগ করো, দেখো দেখো না কিনা। তোমরা দুইটাই তো ভুল করছো, কি করলা তাহলে ক্যালকুলেশন? 30.82, 31. 31.82 এটা আছে, মানা যায় যে, কারণ এখানে 31 আছে, এখানে 31। ওই পয়েন্টের পর চেঞ্জ হওয়ার কারণ হলো হয়তো তারা 3 ডিজিট বা করে নিয়েছে, আমরা তো 4 ডিজিট করে নিয়েছি। হ্যাঁ, যত ডিজিট বেশি নিবা তত তোমার মান অ্যাকুরেট হবে বেশি। তোমরা এইটার যোগফল ঠিক করে নাও, আর ওইটা তোমরা নিজেরা করে নিও। নিয়ম তো বুঝাই দিই, সবকিছু রেডি আছে। আমরা এখন মিডিয়ান করব আর মুড করব, তাহলে শেষ। রিকোয়ারমেন্ট নাম্বার 4, মিডিয়ান করতে হলে কি করতে হয়? মিডিয়ান করতে হলে আগে ডেটা গুলোকে সাজাইতে হবে। ইনকাম অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। ইনকাম গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 80। এই তো নাকি? 9টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9টা। তারপরে করব লোকেশন অফ মিডিয়ান। লোকেশন অফ মিডিয়ানের সূত্র হলো n+1 ভাগ 2, 9+1 ভাগ 2, তাহলে 5th-তম আইটেম। ঠিক আছে, 5th-তম আইটেম। 5th-তম আইটেম কত দেখো। 5th-তম আইটেম ইজ 1 2 3 4 5, এইটা না? 50, বুঝতে পারছি? তাহলে পঞ্চম পদ, এভাবে কিন্তু বোঝা যাইতেছে এখানে 9টা ভ্যালু আছে। 1 2 3 4 5 6 7 8 9টা। মাঝখানে কে আছে? মাঝখানে 50 আছে। ঠিক আছে, আর সর্বশেষ হলো 5 নাম্বার রিকোয়ারমেন্ট মুড। মুড ইজ ইকুয়াল টু সরাসরি লিখে দেবে 80। কেন 80? কারণ 80 দুইবার আছে, 80 সবচেয়ে বেশি বার আছে। লিখবা 80 which is repeated maximum time.
ঠিক আছে, 80টা সবচেয়ে বেশি বার আছে, এই জন্য 80 হচ্ছে মূল। তোমরা ওই যে যোগটা একটু ঘরের মধ্যে যে যোগ বিয়োগটা ওটা একটু ঠিক করে করে নিও, তাহলে ওই দুইটার অ্যান্সারও মিলবে। এবং এই এই তিনজনের একটা রিলেশন আছে, হ্যাঁ এটা একটু মনে রাখবা। তিনজনের রিলেশন হলো এরকম, তিনটা মিনের রিলেশন। অলওয়েজ অ্যারিথমেটিক মিন থেকে জিওমেট্রিক মিন থেকে অ্যারিথমেটিক মিন বড় হবে, অ্যারিথমেটিকের থেকে হারমোনিক মিন বড় হবে, সমান হইতে পারে। অলওয়েজ হারমোনিক মিনের রেজাল্ট থেকে জিওমেট্রিক মিনের রেজাল্ট বড় হবে এবং তার থেকে বড় হবে অ্যারিথমেটিক মিনের রেজাল্ট। অলওয়েজ এটা হবে, লেখাই তো দেখতেছি, দেখি না। বুঝতে পারছে? এই শর্তটা মনে রাখবে, তাহলে তুমি অঙ্ক যদি তিনটা মিনি কোশ্চেনে চায় তাহলে তুমি কিন্তু ইজিলি ধরতে পারো যে আমার অঙ্ক হইতেছে কিনা। হ্যাঁ, কারণ প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার বের করছিলা 48, শেষের রিকোয়ারমেন্টের আনসার কত? এটা হলো 48 বের হয়েছে। 48 এর পয়েন্টে পর আর লিখলাম না, ওইখানে 31 বের হয়েছে। এখানে মনে হয় যদি ঠিকঠাক করো তাহলে এটা বের হবে 31, সরি 40। অলওয়েজ এই সিচুয়েশন হবে যে অঙ্কই করো না কিন্তু। একটা অঙ্কে তিনটা মেথডে যদি মিন করো তাহলে অ্যান্সারটা সব সময় ওর থেকেও বড় হবে, ওর থেকেও বড় হবে। ঠিক আছে, এই হলো আমাদের শর্ত, শর্তটা মনে রাখবে একটু। তাহলে আজকে এই পর্যন্তই।